জীবনের সময়টা খুবই সংক্ষিপ্ত, একটা সংক্ষিপ্ত জার্নি নিয়ে আমরা এখানে এসেছি। লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা মনীষীরা বলেছেন, যদি তুমি তোমার সন্তানকে 3টা আর শিক্ষা দাও, রিডিং, রাইটিং অ্যান্ড অ্যারিথমেটিক, চতুর্থ আর হিসেবে যদি তুমি রিলিজিয়ানকে না রাখো, পঞ্চম আর হিসেবে তুমি যেটি পাবে সেটা হচ্ছে রাজকালরি। অর্থাৎ লেখাপড়াই একটা মানুষের জীবনের সব কিছু নয়। এ কারণে বলা হয়, হোয়েন মানি ইজ লস্ট নাথিং ইজ লস্ট, হোয়েন হেলথ ইজ লস্ট সামথিং ইজ লস্ট, বাট হোয়েন ক্যারেক্টার ইজ লস্ট এভরিথিং ইজ লস্ট। জীবনের চরিত্র যদি হারিয়ে যায়, একটা মানুষের কাছে আর কিছুই অবশিষ্ট থাকে না। এই বিশ্ববিদ্যালয়ে, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এমন মানুষেরও জন্ম হয়েছে যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে অ্যাডমিনিস্ট্রেশনে জব করেছে, ডিফেন্স ফোর্সে জব করেছে, যারা বাংলাদেশের ব্যবসায়িক খাতগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, দেশের বাইরে গিয়েছে, কিন্তু সেই মানুষগুলো ছিল করাপ্টেড। কোটি কোটি টাকা তারা দেশ থেকে পাচার করেছে। শ্বেতপত্র প্রকাশিত হয়েছে ইন্টারিম গভর্নমেন্টের ক্ষেত্রে, তারা বলেছে যে আওয়ামী ফ্যাসিবাদের সময় $234 বিলিয়ন শুধু বাংলাদেশ থেকে পাচার করে নিয়ে যাওয়া হয়েছে। এই পাচারের অর্থগুলো হিসেব করে দেখা যায়, বাংলাদেশের যে ডেভেলপমেন্ট বাজেট হয়, যেটা অ্যানুয়াল ডেভেলপমেন্ট বাজেট যেটা করা হয়, সেই ডেভেলপমেন্ট বাজেটের 7 বছরের বাজেট কম্পাইল করলে যা হয় তা শুধু দেশ থেকে পাচার করে নিয়ে যাওয়া হয়েছে। ডেভেলপমেন্ট বাজেটের নামে এই দেশে যা বরাদ্দ দেওয়া হয়, তা উপর থেকে নিচ পর্যন্ত যেতে যেতে সকল টাকাগুলোই লোপাট হয়ে যায়। 10% টাকাও এখানে ইনভেস্টমেন্ট করা হয় না, যার ফলে একটা রাস্তা নির্মাণ করা হয়, তার টেম্পার 3 বছর 4 বছর পরে আবার শেষ হয়ে যায়, আবার সেখানে বাজেট দেওয়া হয়। অথচ এশিয়া মহাদেশের মধ্যে অন্য অন্য দেশগুলোর কম্প্যারিজন করে দেখা গিয়েছে, বাংলাদেশেই লোকাল গভর্নমেন্টের রাস্তাঘাট নির্মাণের জন্য সবচেয়ে বেশি বাজেট এখানে অ্যালোকেট করা হয়। আসলে এই টাকাগুলো কে খাচ্ছে? এই টাকাগুলো কার পকেটে যাচ্ছে? এগুলো কোনো অশিক্ষিত রিক্সা চালক অথবা কোনো দিনমজুর, কুলি মজুর এগুলো গ্রহণ করছে না। এগুলো গ্রহণ করছে আপনার আমার মতো শিক্ষিত মানুষেরা, যাদের দেহ অবয়ব সবকিছু সুন্দর, যাদের কথাগুলো শুনে মানুষ বিকশিত হয়, আকর্ষিত হয়, যাদের লেখাপড়ার প্রোফাইল দেখে মানুষ বাহবা দেয়। কিন্তু এই মানুষগুলোই যখন আবার ওই পজিশনগুলোতে বসে, তখন টাকা ছাড়া কোনো ফাইল তারা স্বাক্ষর করতে চায় না। এই জায়গায় আমাকে একটু বুঝতে হবে, আমার চরিত্র যদি এখানে ভালো না হয়, আমি যে টাকা দিয়ে সাম্রাজ্য গড়ে তুলছি, আমার মৃত্যু হয়ে গেলে এই সাম্রাজ্য রেখেই কিন্তু আমাকে চলে যেতে হবে। ওই কবরে আমি কোনো সাম্রাজ্য নিয়ে যেতে পারবো না। আন্নুর প্রোডাক্টসের ঘি কেন খাঁটি, তাহলে শুনুন এটি কিভাবে তৈরি হয়। পাবনার বিস্তীর্ণ চরাঞ্চল থেকে সরাসরি খামারিদের কাছ থেকে সংগ্রহ করা হয় ঘাস খাওয়া গরুর খাঁটি দুধ। আপনার রান্নাঘরে বিশুদ্ধতার ছোঁয়া পেতে আজই অর্ডার করুন। অর্ডার করতে অর্ডার নাও বাটনে ক্লিক করুন অথবা আন্নুর প্রোডাক্টসের ফেসবুক পেজে মেসেজ করুন। আমি ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে একজন অ্যাম্বাসেডর হয়ে আপনাদের কাছে ছাত্র শিবিরের গুণকীর্তন করার জন্য এখানে দাঁড়াই নাই। আমার কি দোষ, আমার কি গুণ, সেগুলো বর্ণনা করার জন্য আমি এখানে আসি নাই। আমাদের আয়োজনগুলো, এই নবীন বরণ আয়োজন, A+ সংবর্ধনা, ক্যারিয়ার কাউন্সিলিং প্রোগ্রাম, ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম, এক্সিবিশন প্রোগ্রাম, ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম, আমাদের যত ক্রিয়েটিভ প্রোগ্রাম, সায়েন্স ফেস্ট আছে, এন্টারপ্রেনিয়ারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম আছে, যত প্রোগ্রামগুলোই ইসলামী ছাত্র শিবির আয়োজন করে না কেন, এগুলো শুধুমাত্র করে এই রাষ্ট্রের জন্য, এই বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য। এ কারণে ইসলামী ছাত্র শিবির তার ভিশনের মধ্যে তারা লিখেছে, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ, দক্ষ, দেশপ্রেমিক নাগরিক তৈরির অঙ্গীকার। এটা হচ্ছে আমাদের ভিশন। এই ভিশনটা আমরা লালন করছি এবং যুগের পর যুগ সেই ভিশন লালন করে শিক্ষার্থীদের কাছে ইসলামী ছাত্র শিবিরের অ্যাপ্রোচগুলো তুলে ধরার জন্য চেষ্টা করছি। আমরা একটি স্বপ্ন লালন করি, যেই স্বপ্ন হবে একটি সমৃদ্ধ বাংলাদেশের, যেই স্বপ্ন হবে মেধা, মনন এবং যোগ্যতার একটি কম্বিনেশন। এই বিশ্ববিদ্যালয় থেকে পাঠদান শেষ করে জাতির সেবায় তারা নিয়োজিত হবে। তারা বনখেকো হবে না, কোটি কোটি টাকা পাচারকারী হবে না, সম্পদ লুটপাটকারী হবে না। এই বিশ্ববিদ্যালয় পরিচালনা করতে গেলে রাষ্ট্রের যে পরিমাণ অর্থ খরচ হয়, সেই অর্থ খরচের জায়গার তার দায়বদ্ধতা তৈরি হবে। কারণ এই অর্থ আপনার নিজের টাকা দিয়ে এই বিশ্ববিদ্যালয়ে আপনি পড়ছেন না। আপনি যে হলে থাকছেন, সেই বিশ্ববিদ্যালয়ে হলের ভাড়া আপনার কাছ থেকে পূর্ণাঙ্গভাবে নেওয়া হয় না, বা 10 ভাগের 1 ভাগও আপনার কাছ থেকে নেওয়া হয় না। সুতরাং বিশ্ববিদ্যালয়ের হলের জন্য যে বাজেট দেওয়া হয়, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের যে বেতন হয়, আপনার পড়াশোনার জন্য যে ধরনের খরচ হয়, তা সরকারের অর্থ মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত শিক্ষা খাতের অর্থ থেকেই এটা অ্যালোকেট করা হয়। সুতরাং এই জায়গায় আপনার কিছু লায়াবিলিটি আছে, সেটা আমরা অনেক সময় ভুলে যাই, সুপিরিয়র কমপ্লেক্সে ভুগতে থাকি। এভাবে একটা জাতি কখনো সম্মুখপানে অগ্রসর হয় না। আমাদেরকে মনে রাখতে হবে আমরা কে, কেন এখানে এসেছি, কি আমার ডিউটি, কি আমার রেসপন্সিবিলিটি রয়েছে। আমার এই রেসপন্সিবিলিটির জায়গা থেকে আমার নিজেকে গড়ে তোলার জন্য চেষ্টা করতে হবে। একটা জাতি তখনই গঠিত হয় যখন সে জাতির মানুষগুলো সে জাতিকে ওন করতে পারে।
যখন তার হৃদয়টা অনেক প্রশস্ত হয়, সুবিশাল ওই আকাশের মতো সকলকে ধারণ করার ক্ষমতা যখন মানুষের মধ্যে থাকে, তখনই সেই জাতিকে সম্মুখপানে অগ্রসর করার জন্য তাদের মধ্য থেকে কিছু নেতৃত্ব তৈরি হয়। আমরা বিশ্বাস করি আজকে যারা এখানে উপস্থিত হয়েছে তাদের মধ্যে সে চেতনা জাগ্রত করার জন্য ইতিমধ্যে আমাদের প্যানেলিস্ট আলোচকরা যে আলোচনাগুলো করেছেন সেইগুলো থেকে আপনারা কিছু নিতে পেরেছেন। আপনাদের মনে রাখতে হবে আমাদের এই দেশটা দারিদ্র পীড়িত, অনেক কষ্টের মধ্য থেকে তাদের দিনাতিপাত করতে হয়। আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, যখন বাংলাদেশে এলডিসি গ্রাজুয়েশনের কথা বলা হচ্ছে, লিস্ট ডেভেলপ কান্ট্রি মানে উন্নীত হবে, তখন বাংলাদেশের জিডিপি গ্রোথ রেটে ভাটা পড়েছে। তখন বাংলাদেশে 6,40,00,000 মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করছে। আমি যখন এখানে দাঁড়িয়ে কথা বলছি তখন মুদ্রাস্ফীতির ঊর্ধ্বগতির কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। যারা দিন আনে দিন খায় তাদের জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। যারা মিডিল ইনকামের মানুষ, অর্থাৎ যাদের আয় ইনকাম খুবই কম, তারা তাদের পরিবার পরিচালনা করতে গিয়ে অত্যাধিক কষ্টের মধ্যে দিয়ে জীবনযাপন করছে, অনেক বেশি স্ট্রাগল করতে হচ্ছে। এমন একটি সমাজ ব্যবস্থায় দাঁড়িয়ে আমরা কথা বলছি যে সমাজ ব্যবস্থায় ইনকাম ডিসপারশনের পরিমাণ অনেক বেশি, যে সমাজ ব্যবস্থায় রাষ্ট্রকে যখন কর্তৃত্বশীল মানুষেরা ওন করতে পারে না, সেই সমাজ ব্যবস্থায় দাঁড়িয়ে আমাদের জন্য অনেক বড় বড় স্বপ্ন দেখতে হচ্ছে, আপনাদেরকে স্বপ্ন দেখাতে হচ্ছে। অথচ আপনি তাকান আমাদের সমসাময়িক রাষ্ট্রগুলোর দিকে, যখন তারা স্বাধীনতা অর্জন করেছিল কিভাবে তারা উন্নতির স্বর্ণশিখরে আরোহণ করেছে। সাউথ কোরিয়ার দিকে তাকান, সেই দেশে আজকে কোথায় চলে গিয়েছে। অথচ 60-এর দশকে সাউথ কোরিয়ার ইকোনমিক ডেভেলপমেন্টের অনেক ইন্ডিকেটরগুলো ছিল, যে ইন্ডিকেটরগুলো বাংলাদেশের চাইতেও নিম্ন স্তরের ছিল। তাদের শিক্ষা খাতে ধারাবাহিক ইনভেস্টমেন্ট, তাদের জিডিপির 5.1% ধারাবাহিকভাবে শিক্ষা খাতে বরাদ্দ দেওয়ার কারণে আজকে তাদের অর্থনীতি কোথায় চলে গিয়েছে। আর বাংলাদেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা শিক্ষার্থী ভর্তি হওয়ার পরে তাকে হলে সিট দিতে পারে না, সারপোকার কামড়ে অতিষ্ঠ হয়ে জীবনযাপন করতে হয়, গণরুম গেস্টরুম কালচারের সাথে তাদেরকে অ্যাডাপ্ট করে চলতে হয়। সেই জায়গায় সরকারের যে কন্ট্রিবিউশন করার কথা ছিল, রাষ্ট্রের কর্তৃত্বশীল ব্যক্তিদের যে ধরনের এখানে গুরুত্ব দেওয়া দরকার ছিল, সেটা তারা করতে পারে না। দেশত্বপ্রেম আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে শিক্ষকরা যেভাবে জাগ্রত করার কথা ছিল সেটা পারে না, এই কারণ দে আর করাপ্টেড। অধিকাংশ শিক্ষকদের মধ্যে যারা কর্তৃত্বশীল প্রশাসনিক কাঠামোতেও এঙ্গেজ হয়ে থাকে, ইউজিসিতে যারা দায়িত্ব পালন করছে, তারা শিক্ষা খাতের বরাদ্দের অধিকাংশই নিজস্ব ব্যক্তি চরিতার্থ করার জন্য তারা এটা ব্যয় করে থাকে। কিন্তু চায়নায় একটা ঘটনা আপনারা জানেন, আফিম ওয়ার হয়েছিল। আফিম যুদ্ধ কেন হয়েছিল? ব্রিটিশরা তৎকালীন সময়ের চীন থেকে তারা চা পাতা রপ্তানি করত, চীন থেকে চা পাতা নিয়ে আসতো। তো এটার কারণে ব্যালেন্স অফ পেমেন্টে অনেক বেশি ঘাটতি দেখা দিয়েছিল। তখন ব্রিটিশরা বলল চায়নায়ও আমরা আফিম রপ্তানি করব। সাউথ এশিয়ায় সাউথ চায়নার এলাকাগুলো থেকে তারা জোরপূর্বক এই আফিমগুলো রপ্তানি করার জন্য চেষ্টা করলো। তখন রাজা এটাতে ভেটো দিল, বাধা দিল। চায়নার রাজা এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। এই যুদ্ধ ঘোষণার পরে যুদ্ধ তারা করেছিল, চায়না ঠিকই হেরেছিল, কিন্তু তারা তারুদের উপরে চাপিয়ে দেয়া জোর করে ওই আফিমটা তারা গ্রহণ করতে চায় নাই। তাদের আগ্রহের জায়গাটি ছিল আমার দেশের উৎপাদন আমরাই করব, আমার দেশকে আমরাই গড়ে তুলব। তাদের নিজেদের দেশকে নিয়ে যে চিন্তা ভাবনা তাদেরকে ওই পর্যায় পর্যন্ত নিয়ে চলে গিয়েছে। আমেরিকা, অস্ট্রেলিয়া বা ইউকে বা ওয়েস্টার্ন সোসাইটিগুলোর যদি দিকে আপনি তাকান, কেন তারা স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো আজকে ফাইন্যান্সিয়ালি এত বেশি ডেভেলপ করেছে? মোরালি দে আর নট ডেভেলপ, কিন্তু ফাইন্যান্সিয়ালি তারা ডেভেলপ করেছে বিকজ তাদের পপুলেশনকে তারা দেশ প্রেমগুলো জানাতে পেরেছে, আগ্রহশীল করে গড়ে তুলতে পেরেছে। ওয়াশিংটনে বা আমেরিকাতে একটা দিবস আছে ওয়াশিংটন ডে। তা আমার এক বন্ধু বলছিল ওই ফ্রি ডে যেগুলো থাকে, বন্ধের দিন যেগুলো থাকে, ওই বন্ধের দিনগুলোতেই হচ্ছে তারা কাজের ক্ষেত্রে বেশি আগ্রহ আমরা দেখতে পাই। তো একবার আমেরিকাতে সেই বন্ধু বলছে আমি আমার ল্যাবে কাজ করছিলাম, ছুটির দিন আমি দেখলাম সেই ওয়াশিংটন ডেতে আমার প্রফেসর সেখানে চলে আসছে। তো প্রফেসরকে আমি জিজ্ঞাসা করলাম যে আজকে তো ছুটির দিন, তুমি এখানে কেন আসছো? আজকে না আসলেও তো পারা যেত, ছুটি এনজয় করার দরকার ছিল না, এত কষ্ট আপনারা করেন। তখন সে উত্তর দিচ্ছে, ওয়াশিংটন ডিড হিজ জব, আই মাস্ট ডু মাই জব। হিজ লাইফ অ্যান্ড ওয়ার্ক ওয়ন্ট মেক মি গ্রেট। ওয়াশিংটন তার কাজ করে গেছে, আমার কাজ আমারই করতে হবে। ওয়াশিংটনকে তার কর্ম বড় করেছে, আমার কর্ম কখনো ওয়াশিংটনের ওই দিনে ঘরের ভিতরে হালুয়া রুটি খাইলে আমাকে কোনোদিন বড় করবে না। সুতরাং নিজেকে যদি বড় করে গড়ে তুলতে হয়, নিজের কর্মগুলোকে শানিত করে এই পৃথিবীতে অল্প সময় আমরা বেঁচে থাকি, সেই অল্প সময়ের মধ্যে নিজের সারাউন্ডিংগুলোকে গড়ে তোলার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হওয়া দরকার। একটি দেশ
তখন গড়ে উঠবে যখন সেই দেশের মানুষের মধ্যে দেশ গড়ার জন্য এই তৃষ্ণাটা জাগ্রত হয়। আমার দেশের সমস্যাটা হইল, একবার বাংলাদেশে ইন্টারমিডিয়েট পাস, এই যে কয়দিন আগেই জুলাই রিভলিউশনের পর অটো পাস করে দেওয়া হয়েছিল, ওই ইসের করোনার সময় এই ঘটনাগুলো ঘটছিল। তো অটো পাস করার পরে পরের ব্যাচটাও আন্দোলন করছে আমাদেরকেও অটো পাস দিতে হবে। তো অটো পাস কেন দিতে হবে? আমরা পড়ার সময় পাই না, আন্দোলন করতে করতে আমরা পড়ার সময় পাই না, এই জন্য এসে শাহবাগে তারা আন্দোলন শুরু করে দিচ্ছে। তো পড়াশোনা না করার জন্য আন্দোলন, চিন্তা করতে পারেন? তা আমি তাদেরকে কাউকে ডেকে জিজ্ঞাসা করছি, তুমি যখন ইউনিভার্সিটিতে পড়বা তখন যখন তোমাকে বলবে ইন্টারমিডিয়েটের রেজাল্টটা এখানে ইনপুট করো, কিভাবে করবা? তুমি যখন হায়ার স্টাডি করতে যাবা, ইন্টারমিডিয়েটের রেজাল্ট যখন চাইবে তখন তুমি কি করবা? তুমি যখন চাকরি করতে যাইবা তখন তোমার ইন্টারমিডিয়েটের রেজাল্ট তোমাকে চাইবে, তখন তুমি কি করবা? তুমি যে ফেল করবা এই ভয়ে তুমি পরীক্ষাটা দিবা না, পিছিয়ে দিতে চাও। এইভাবে যদি সব ছাত্ররা আন্দোলন করতে থাকে তো জীবনটা তো স্বর্গসুখ হয়ে যায়, কিন্তু লাইফে তো বেকারত্বের পরিমাণ অনেক বেড়ে যাবে। বাংলাদেশে তো এখন 41 লক্ষ বেকার বিলং করে, সেটা স্ট্রাকচারাল অথবা ফ্রিকশনাল অথবা আনস্ট্রাকচারাল আনএমপ্লয়েড হোক। প্রায় 41 লক্ষ বেকার, যার মধ্যে 34% রয়েছে বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স পাস করা বেকার, অর্থাৎ তারা পাস করে যাচ্ছে, তাদেরকে কেউ চাকরি দিচ্ছে না। এই জায়গা থেকে আমাকে গড়ে তোলার জন্য স্বপ্ন দেখতে হবে। ইউনিভার্সিটির এই জায়গায়, এই আঙিনায় আমি এসেছি, অনেক অপরচুনিটিস আমার জন্য আছে, অ্যাভেলেবেল অপরচুনিটিস আছে। আমি সেগুলো অ্যাভেল করে আমি আমার জীবনকেও এনজয় করতে পারি, অথবা এই 5টা বছর নিজেকে গড়ে তোলার জন্য যে অপরচুনিটিসগুলো আছে সেগুলো আমরা কাজে লাগাতে পারি। কি সুযোগ সুবিধাগুলো আছে এখানে বোধ করি সেগুলো প্রেজেন্টেশন দিয়ে আপনাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। এখন ডিসিশনটা আপনার, আপনি নিজেকে কিভাবে গড়ে তুলবেন। সেই জায়গায় আমরা আপনাদেরকে অ্যাসোসিয়েশন করতে পারি, ইসলামী ছাত্র শিবির আপনাকে সহযোগিতা করবে, ডাকসু প্রতিনিধিরা যে কয়দিন আছে এখানে তারা সহযোগিতা করবে, পরবর্তীতে ডাকসু নির্বাচন আশা করি ধারাবাহিকভাবে হবে, তারাও আপনাদের সেই ক্ষেত্রে সহযোগিতা করবে। দ্বিতীয় যে বিষয়টি আপনাদের কাছে আমি অনুরোধ জানাবো, প্রিয় বন্ধুরা, জীবনের সময়টা খুবই সংক্ষিপ্ত, একটা সংক্ষিপ্ত জার্নি নিয়ে আমরা এখানে এসেছি। লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা মনীষীরা বলেছেন, যদি তুমি তোমার সন্তানকে 3টা আর শিক্ষা দাও, রিডিং, রাইটিং অ্যান্ড অ্যারিথমেটিক। চতুর্থ আর হিসেবে যদি তুমি রিলিজিয়ানকে না রাখো, পঞ্চম আর হিসেবে তুমি যেটি পাবে সেটা হচ্ছে রাজকালরি। অর্থাৎ লেখাপড়াই একটা মানুষের জীবনের সব কিছু নয়। এ কারণে বলা হয়, হোয়েন মানি ইজ লস্ট নাথিং ইজ লস্ট, হোয়েন হেলথ ইজ লস্ট সামথিং ইজ লস্ট, বাট হোয়েন ক্যারেক্টার ইজ লস্ট এভরিথিং ইজ লস্ট। জীবনের চরিত্র যদি হারিয়ে যায় একটা মানুষের কাছে আর কিছুই অবশিষ্ট থাকে না। এই বিশ্ববিদ্যালয়ে, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এমন মানুষেরও জন্ম হয়েছে যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে অ্যাডমিনিস্ট্রেশনে জব করেছে, ডিফেন্স ফোর্সে জব করেছে, যারা বাংলাদেশের ব্যবসায়িক খাতগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, দেশের বাইরে গিয়েছে, কিন্তু সেই মানুষগুলো ছিল করাপ্টেড। কোটি কোটি টাকা তারা দেশ থেকে পাচার করেছে। শ্বেতপত্র প্রকাশিত হয়েছে ইন্টারিম গভর্নমেন্টের ক্ষেত্রে, তারা বলেছে যে আওয়ামী ফ্যাসিবাদের সময় $234 বিলিয়ন শুধু বাংলাদেশ থেকে পাচার করে নিয়ে যাওয়া হয়েছে। এই পাচারের অর্থগুলো হিসেব করে দেখা যায় বাংলাদেশের যে ডেভেলপমেন্ট বাজেট হয়, যেটা অ্যানুয়াল ডেভেলপমেন্ট বাজেট যেটা করা হয়, সেই ডেভেলপমেন্ট বাজেটের 7 বছরের বাজেট কম্পাইল করলে যা হয় তা শুধু দেশ থেকে পাচার করে নিয়ে যাওয়া হয়েছে। ডেভেলপমেন্ট বাজেটের নামে এই দেশে যা বরাদ্দ দেওয়া হয় তা উপর থেকে নিচ পর্যন্ত যেতে যেতে সকল টাকাগুলোই লোপাট হয়ে যায়। 10% টাকাও এখানে ইনভেস্টমেন্ট করা হয় না, যার ফলে একটা রাস্তা নির্মাণ করা হয়, তার টেম্পার 3 বছর 4 বছর পরে আবার শেষ হয়ে যায়, আবার সেখানে বাজেট দেওয়া হয়। অথচ এশিয়া মহাদেশের মধ্যে অন্য অন্য দেশগুলোর কম্প্যারিজন করে দেখা গিয়েছে বাংলাদেশেই লোকাল গভর্নমেন্টের রাস্তাঘাট নির্মাণের জন্য সবচেয়ে বেশি বাজেট এখানে অ্যালোকেট করা হয়। আসলে এই টাকাগুলো কে খাচ্ছে? এই টাকাগুলো কার পকেটে যাচ্ছে? এগুলো কোনো অশিক্ষিত রিক্সা চালক অথবা কোনো দিনমজুর, কুলি মজুর এগুলো গ্রহণ করছে না। এগুলো গ্রহণ করছে আপনার আমার মতো শিক্ষিত মানুষেরা, যাদের দেহ অবয়ব সবকিছু সুন্দর, যাদের কথাগুলো শুনে মানুষ বিকশিত হয়, আকর্ষিত হয়, যাদের লেখাপড়ার প্রোফাইল দেখে মানুষ বাহবা দেয়। কিন্তু এই মানুষগুলোই যখন আবার ওই পজিশনগুলোতে বসে তখন টাকা ছাড়া কোনো ফাইল তারা স্বাক্ষর করতে চায় না। এই জায়গায় আমাকে একটু বুঝতে হবে, আমার চরিত্র যদি এখানে ভালো না হয়, আমি যে টাকা দিয়ে সাম্রাজ্য গড়ে তুলছি, আমার মৃত্যু হয়ে গেলে এই সাম্রাজ্য রেখেই কিন্তু আমাকে চলে যেতে হবে। ওই কবরে আমি কোনো সাম্রাজ্য নিয়ে যেতে পারবো না। আমার পরে আমার আওলাদরা, আমার বংশ পরম্পরায় যারা থাকবে, তারা যখন এই অর্থগুলো পাবে তখন তারা এই অর্থের অ্যাবিউজ করলে তার রিটার্নগুলো কিয়ামতের ময়দানে আমিও পাবো সমান তালে। সুতরাং এই জায়গায় আমাকে একটু অনুধাবন করতে হবে, মানুষের জন্য আমরা যেন কাজ করতে পারি। ইউনিভার্সিটিতে যে লক্ষ কোটি টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে,
যে বরাদ্দের মধ্য দিয়ে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টগুলো করা হচ্ছে, আমার এডুকেশন সিস্টেমকে রান করানো হচ্ছে, আনফর্চুনেটলি সেই জায়গায় লেখাপড়া করে আমার প্রতি আমার সেই দায়বদ্ধতাটা তৈরি হয় না, একজন রিক্সাওয়ালাকে আমি মূল্যায়ন করতে পারি না। অথচ আমার দেশের বাজেট অ্যালোকেশন এইবার 9 লক্ষ কোটি টাকার বাজেট প্রপোজাল তৈরি করা হচ্ছে। এই বাজেট প্রপোজালের মধ্যে 7 লক্ষ কোটি টাকা তারা সেপারেট করেছে যে এটা এনবিআর আয় করে দিবে তাদেরকে। এনবিআর কোথা থেকে আয় করবে? তার মধ্যে একটা হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স থেকে, একটা হচ্ছে ডিরেক্ট ট্যাক্স থেকে, ইনডিরেক্ট ট্যাক্স থেকে। তো ডিরেক্ট ট্যাক্স বা ভ্যালু অ্যাডেড ট্যাক্সগুলো যেগুলো নেওয়া হচ্ছে, এটা কোথা থেকে আসছে? আমি ইউনিভার্সিটিতে পড়ি, আমার কাছ থেকেও ট্যাক্স নেয়। আমি গুলিস্তান থেকে কোনো কিছু কিনতে যাই, সেখান থেকেও আমাকে 15% ট্যাক্স কেটে নেয়। অর্থাৎ এই ট্যাক্সগুলো ইউ আর বাউন্ড টু পে, তোমাকে অবশ্যই এটা পে করতে হবে। আমাদের দেশের একজন দিন মজুর, কুলি মজুর, রিক্সা শ্রমিক সবাইকেই ট্যাক্স পে করতে হয়। সেই ট্যাক্সের টাকা থেকেই কিন্তু আমার এই রাষ্ট্র আমার জন্য বরাদ্দ দেয়, আর তা দিয়ে আমার লেখাপড়ার কার্যক্রমগুলো পরিচালিত হয়। সুতরাং সেই রেসপন্সিবিলিটির জায়গা আমাকে ধারণ করতে হবে। এই দেশটার জন্য আমাকে চিন্তা করতে হবে, দেশের আগামীর গড়ে তোলার জন্য আমাকে চিন্তা করতে হবে। সেটা আমার উদাত্ত আহ্বান থাকবে। সর্বোপরি আমি এতটুকুই আপনাদের কাছে অনুরোধ জানাই যে ধর্মেই থাকুই না কেন, আমরা আমাদের ধর্মীয় অনুশাসনগুলো যেন মেনে চলি। ধর্মীয় অনুশাসন মানুষকে কখনো খারাপ বানায় না। যে ব্যক্তি ধর্ম মেনে চলে, সেই ধর্ম মানুষকে মহৎ বানায়, উন্নত বানায়। ধর্ম মানুষকে খারাপ কাজ থেকে বিরত থাকতে ইন্সপায়ার করে। এজন্য ধর্মের অনুশাসনগুলো মেনে চলার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আমাকে মনে রাখতে হবে আমার জন্য যে সময়গুলো আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ দিয়েছেন, আল্লাহ রাসূল বলেছেন যখন মানুষ মৃত্যুবরণ করছে তখন সেই মানুষগুলোর সব আমলের দরজাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। মৃত্যু প্রত্যেকের জন্যই নির্ধারিত, এটা আপনাকে করতেই হবে। সেটা আপনি ইউনিভার্সিটিতে পড়েন, শিক্ষিত হন, অশিক্ষিত হন, যাই হন না কেন, মৃত্যু আপনাকে তাড়া করবে। আইনামা তাকুন ইউদরিকুকুমুল মাউত, তুমি যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাকে তাড়া করবেই। সুতরাং আপনাকে যেহেতু পৃথিবীতে আনা হয়েছে, এই পৃথিবীতে আনার পরে আপনাকে নির্ধারিত একটা সময় বেঁধে দেওয়া হয়েছে। এই সময় এটার জন্য দেওয়া হয়নি যে আপনি এই রাষ্ট্রে থাকবেন, এই পৃথিবীতে বসবাস করবেন আর ড্রিঙ্ক অ্যান্ড রিম্যারি, আপনি খাই দাই ফুর্তি করে এই পৃথিবী থেকে আপনি চলে যাবেন। এজন্য এই পৃথিবীতে আপনাকে সৃষ্টি করা হয় নাই। এটা ওয়েস্টার্ন ফিলসফি এই রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা করে তারা শিখিয়েছে আমরা যা চিন্তা করি, গবেষণা করি, এটাই হচ্ছে লাইফ লিড করার একমাত্র ওয়ে। বাট দিস নট অ্যাকচুয়ালি দ্য ওয়ে অফ ইয়োর লাইফ। ওয়েস্টার্ন ফিলসফি আজকে ব্যর্থ হয়েছে। সেখানে 46% আমেরিকার নাগরিক দে ডোন্ট নো হু ইজ দেয়ার ফাদার। সুইডেনের অন্তত 72% পিপল দে ডোন্ট নো হু ইজ দেয়ার ফাদার। স্ক্যান্ডিনেভিয়া, বাল্টিক অঞ্চলের দেশগুলো যান, জার্মান, জাপানে যান, সেখানে তো সিঙ্গেল মাদার কনসেপ্টকে প্রমোট করা হয়েছে এবং বাবার পরিচয় বাদ দিয়ে মায়ের পরিচয়ে সন্তানকে বড় হওয়ার জন্য আইন পাশ করে তারা তাদের নামের পেছনে, নামের পাশে আপনার বাবার নাম লেখা হয় আর তাদের নামের পাশে তাদের মায়ের নাম লেখা হয়। সন্তান জন্মগ্রহণ করার পরেই তার মায়ের চরিত্র সম্বন্ধে সে ভালোভাবেই অবগত হয়। সেখানে সোসাইটি এত বেশি করাপ্টেড হয়ে গিয়েছে, মোর দ্যান 50 কান্ট্রিজ তাদের মধ্যে রয়েছে, তারা হচ্ছে নেগেটিভ পপুলেশনের দেশ। অর্থাৎ তাদের এত অপরচুনিটিস থাকার পরেও, চোখ ধাঁধা এত 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 কিছু জৌলসতা থাকার পরেও এই পৃথিবীতে তাদের জন্মগ্রহণ করতে, তাদের পরবর্তী প্রজন্মকে তৈরি করতে তাদের আর আগ্রহবোধ জন্মাচ্ছে না। এর কারণটা কি? ঐশ্বর্যতা, সম্পদ, প্রাচুর্য মানুষকে কখনো মহৎ করতে পারে না। মানুষ মহৎ হয় তখনই তার ভিতরে যখন ইটারনাল বিউটিটা থাকে। সেই বিউটিটা নিয়ে যেন আমরা নিজেদেরকে গড়ে তুলতে পারি। আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি হচ্ছেন সেই সত্তা যেমন যিনি জীবন এবং মৃত্যু আর এর মাঝখানের যে সন্ধিক্ষণ, এই সন্ধিক্ষণকে যিনি সৃষ্টি করেছেন শুধুমাত্র এটাই জেনে নেয়ার জন্য আইয়ুকুম আহসানু আমালা, আমলের দিক থেকে তোমরা কে উত্তম। আমরা যেন আমাদের চমৎকার কর্মগুলো দিয়ে এই সমাজকে গড়ে তুলতে পারি, এই রাষ্ট্রকে গড়ে তুলতে পারি, মানবতার জন্য কাজ করতে পারি, মানুষের জন্য হয়ে উঠতে পারি। এই ইউনিভার্সিটিতে আসার পরে এটাই যেন আমাদের প্রতিজ্ঞা হয়, আপনাদের ভবিষ্যৎ জীবনটা যেন সুন্দর হয়। ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে সকলের জন্য আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।